প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আজ 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। সেই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি 1970 সালের জানুয়ারিতে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে কার্ডিওলজি ও মেডিসিন বিভাগে MD ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং এনটিভি দর্শকদেরকেও ধন্যবাদ। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো যে আমাদের আজকের আলোচনার যে বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, আমরা আসলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি? হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলতে আমরা যেটা বুঝি যে সেটা হলো ব্লাডের যে আর্টারির ওয়ালে যে প্রেশার প্রয়োগ করে থাকে সেই প্রেশারটাকে উচ্চ রক্তচাপ বলা হয়। আর আমরা যখন মেজারমেন্ট করি যে ডিজিটে, যেমন একটা ডিজিট থাকে উপরে আর একটা ডিজিট নিচে থাকে, যেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, উপরেরটাকে আর নিচেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। মানে হার্ট যখন বিট করতে থাকে তখন যে ব্লাড প্রেশার থাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যখন হার্ট রেস্টে থাকে সেই ব্লাড প্রেশারকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। আর ব্লাড প্রেশার যখন 120/80 মিলিমিটার মার্কারি পর্যন্ত থাকে তাকে আমরা বলি নর্মাল ব্লাড প্রেশার, আর 140/90 উপরে যখন হয় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। স্যার, এটা তো আমরা সংজ্ঞাটা জানলাম। এখন স্যার একটু আমি জানতে চাইবো যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণগুলো আসলে কি? হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের আসলে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো পর্যন্ত মানে আবিষ্কার হয়নি। আচ্ছা, যা সেই উচ্চ রক্তচাপকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন। তবে কিছু হাইপোথিসিস আছে, যেমন বলা হয় যে যদি লবণের পরিমাণ বেশি হয় খাবারে, বা ওবেসিটি যদি থাকে, মানে ওজন যদি বেশি হয়, অত স্মোকিং, ধূমপান, বা তারপর রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে, অথবা এক্সেসিভ অ্যালকোহল যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি। এছাড়াও যদি ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, মানে ফ্যামিলিতে যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, সেই ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বেশি থাকে। তবে যেটাকে সেকেন্ডারি হাইপারটেনশন আমরা বলে থাকি, যার পরিমাণ খুবই কম, 10% কেসে সেকেন্ডারি হাইপারটেনশন। সেই সেকেন্ডারি হাইপারটেনশনের কমন কজ হচ্ছে কিডনি জনিত সমস্যা, মানে কিডনিতে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু কারণ থাকে, যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে প্রবলেম, অথবা রক্তনালীর একটা সমস্যাকে বলি আমরা যেমন কোয়াগটেশন অফ দ্য আওরটা, আবার কিছু টিউমার আছে যেমন প্রিকোমোসাইটোমা। এই সমস্ত কন্ডিশনের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে। স্যার, এই তো গেল কারণের কথা। স্যার, এখন আমি একটু জানতে চাইবো একজন রোগী ঠিক কখন চিকিৎসকের শরণাপন্ন হবে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে? উচ্চ রক্তচাপ নির্ণয় হওয়ার পর তার চিকিৎসার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর সেই ক্ষেত্রে চিকিৎসক যেটা করে থাকেন যে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কিছু অ্যাডভাইস দিয়ে থাকেন। সেই লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে যেমন তার অ্যাংজাইটি টেনশন কমানোর জন্য উপদেশ দিয়ে থাকেন, লবণ জাতীয় খাবার কম খাওয়ার জন্য, ধূমপায়ী থাকলে ধূমপান বন্ধ করার জন্য বলেন, অ্যালকোহল অভ্যাস থাকলে সেটা পরিহার করার জন্য বলে থাকেন। আর উচ্চ রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাহলে কোলেস্টেরল জাতীয় খাবার পরিহার করতে বলা হয়। তার শাক সবজি পরিমাণ বেশি খাওয়ার জন্য বলা হয়, এতে ব্লাড প্রেশার কমে। যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে চিকিৎসা সম্ভব হয় তাহলে তো ভালো। আর যদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে চিকিৎসা ব্লাড প্রেশার কন্ট্রোলে না আসে, সেই ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ওষুধ বর্তমানে অ্যাভেলেবেল। আপনার চিকিৎসক যে ওষুধ দিবেন সেই ওষুধই রেগুলার নিয়মিত খাবেন এবং মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা স্যার, এবার একটু আমি জানতে চাইবো যে যেহেতু আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, স্যার আমাদের দেশে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে আসলে কিভাবে পালিত হচ্ছে? ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হচ্ছে যেটা আছে ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ নামে একটা অর্গানাইজেশন আছে, যারা এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে জন্য সারা পৃথিবীতে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামগুলো করে থাকেন। আমাদের দেশ সারা পৃথিবীতেই 17ই মে তারিখকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসাবে ডিক্লেয়ার করা হয় এবং 17ই মেতে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করা হচ্ছে।
2014 সাল থেকে 18 সাল পর্যন্ত এই 5 বছরের জন্য ওরা একটাই থিম ঠিক করে রেখেছেন, সেটা হচ্ছে যে কাউন্ট ইউর ডিজিট, মানে নিজের ব্লাড প্রেশারটা মেজার করে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এর কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে 1/3 পপুলেশন ব্লাড উচ্চ রক্তচাপে সাফার করতেছেন, তার ভিতরে আবার 1/3 পপুলেশন যারা উচ্চ রক্তচাপে সাফার করতেছেন তারা আবার চিকিৎসাও নিচ্ছেন না। আচ্ছা। তারপর 1/3 পপুলেশন আছে যারা চিকিৎসা নিচ্ছেন কিন্তু তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতেছেন না। আচ্ছা। এই জন্য তার ডিজিটটা জেনে নেওয়া দরকার এবং তার গোল ঠিক আছে কিনা সেটাও নির্ণয় করা দরকার। যেমন ব্লাড প্রেশারটা 140/90 নিচে থাকতে হবে, যদি সে মেজার করেন তাহলে তার গোলটা সে ঠিক রাখতে পারবে। তারপর হচ্ছে এর মাধ্যমে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা যে উচ্চ রক্তচাপ থাকলে তার চিকিৎসা নেওয়া উচিত, চিকিৎসা যদি নেওয়া না হয় সেই ক্ষেত্রে কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশনগুলো তো অনেক সময় লাইফ থ্রেটেনিং হয়, যেমন পক্ষাঘাতগ্রস্ত, একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, অন্ধত্ব, কিডনির সমস্যা হওয়া। এই জন্য আসলে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর মাধ্যমে সারা পৃথিবীতে এই দিবসটা পালন করা হচ্ছে যে সচেতনতার জন্য এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং এর প্রতিরোধের জন্যই, এবং আমাদের দেশেও পালন করা হয় উচ্চ রক্তচাপ। স্যার, আমাদের দেশে কর্মসূচিগুলো কি বহির্বিশ্বের মতোই, অন্যান্য দেশগুলোর যেহেতু মতোই? ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সারা পৃথিবীতে একই দিনে এবং তাদের কিছু কর্মসূচি আছে, সেই কর্মসূচি অনুযায়ী পালন করা হয়। আচ্ছা আচ্ছা। স্যার, এই তো গেল, আমরা তো জানলাম অনেক কিছু উচ্চ রক্তচাপ সম্পর্কে। একটু জানতে চাইবো যে এটা কি প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি? উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিছু যেমন আমরা উপদেশ পালন করতে পারি। একটা হচ্ছে যদি স্থূলতা থাকে, যেটা ওভারওয়েট যদি থাকে তাহলে ওয়েট আমরা কমিয়ে নেব। তারপর যারা ধূমপান করে থাকেন তাদের ধূমপান অবশ্যই বন্ধ করে দিতে হবে। তার খাদ্য অভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারে, যেমন হেলদি ফুড যেটাকে আমরা বলি, যেমন লবণের পরিমাণ কম থাকবে, শাক সবজির পরিমাণ বেশি থাকবে, ফল বেশি থাকবে, তারপর হচ্ছে কোলেস্ট্রল জাতীয় খাবার কম খেতে হবে। এইভাবে একটা হেলদি ফুড মাধ্যমে অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া হচ্ছে যেমন আমরা যেটাকে বলি এক্সারসাইজের কথা বলা হয়, যেমন এক্সারসাইজ যদি করা হয় তাতে ব্লাড প্রেশার কম থাকে। অ্যালকোহল যারা খান তারা অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। তো এর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। স্যার, এই তো গেল প্রতিরোধের কথা। এখন স্যার আমি একটু জানতে চাইবো যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে কিডনির সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। স্যার, কিডনি রোগীদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কি কি পরামর্শ দিবেন? কিডনির সমস্যার জন্য যে উচ্চ রক্তচাপ হয় সেটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলে থাকি। মানে জানা হাইপারটেনশনের কারণের ভিতরে একটা হচ্ছে কিডনিজনিত সমস্যা অন্যতম। তো এখন কিডনির সমস্যা যাদের থাকেন তাদের যেমন যেটা আমরা বলে থাকি যে অবশ্যই তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে রাখতে হবে, যেটা হচ্ছে 130/80 নিচে নিয়ে আসতে হয়। এর জন্য যদি ওষুধের প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে। তারপর হচ্ছে যেমন পানির পরিমাণ একটু কম খেতে বলা হয়, যদি কিডনির এন্ড স্টেজ ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে, মানে একটু ভলিউম ওভারলোডের জন্য ব্লাড প্রেশারটা বেশি থাকে, সেই ক্ষেত্রে পানির পরিমাণ কম খেতে হবে। ডায়োটিক্স ইউজ করতে হয় যাতে পানির পরিমাণ কম থাকে। তাহলে সর্বোপরি হচ্ছে আসলে কিডনির সমস্যা থাকলে যে উচ্চ রক্তচাপ হয় সেই রক্তচাপ নিয়ন্ত্রণ নিজের পক্ষে সম্ভব নয়, এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, এনটিভি দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা ব্যায়ামটা করব, এটার নাম হচ্ছে ফ্রন্ট কিক। ফ্রন্ট কিক হচ্ছে অনেকটা কিক অ্যারোবিক্সের মুভ, মানে কিক করা। অনেকে ভাবছেন যে কিক করলে আর কি হয়। কিক করলে অ্যাকচুয়ালি যেটা হয় যে ব্যালেন্স বাড়ে, পাওয়ারটা বাড়ে এবং পায়ের কাজগুলো হয় জন্য কোনো হিপ থাই কমাতে গেলে খুব হেল্প করে। তো এটারই বিভিন্ন রকম ভেরিয়েশন আছে যে আপনি কখন কিভাবে ইউজ করবেন কিককে, যে কখনো বার্নের জন্য ইউজ করবেন, কখনো টোনের জন্য। টোন বলতে শেপিংয়ের জন্য। অনেকে ফ্যাটটা বার্ন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে শেপ হয় নাই, হ্যাঁ, গঠনটা ঠিক মতো হয়নি, তখন আমরা শেপিংয়ের জন্য সেই একই কিক কীভাবে ব্যবহার করব। এবং লাস্টলি দেখব যে খুব কুইক অল্প সময়ে কত দ্রুত আপনি যদি ফ্যাটটা বার্ন করতে চান তখন এই কিকটাই আপনি কিভাবে করতে পারেন। এখানে আমাকে 3টা লেভেলে হেল্প করবে লামিমা, শম্পা, লিও। ওকে, বিগিনারে হচ্ছে লামিমা। ওকে, কাম।
বেসিক অ্যান্ড ডান পা দিয়ে শুরু করো অ্যান্ড 1 yes and 2 and 3 and 4 যখন হচ্ছে যে ও যখন করছে কিকটা পাটা তুলতে হচ্ছে যখন তখনই কিন্তু আলটিমেটলি কোয়ার্স মাসলটা কাজ করছে। আরেকবার পা তোলো, হ্যাঁ যতটুকু তুলতে পারবে বেশি ততটুকু তখন দেখা যাচ্ছে কি পেটের কাজটাও হচ্ছে। আরেকবার করো কিক, হ্যাঁ অ্যান্ড কিক। তো যখন আমরা দেখছি যে যখন পাটা তুলছে সে তখন কোয়ার্স মাসলটা তো কাজ হচ্ছে এবং আরেকবার দেখি পাটা তোলার পরে লোয়ার অ্যাবসের কাজটা খুব ভালোভাবে হচ্ছে অ্যান্ড ডাউন। তো স্লোলি এটা শুরু করার পরে যখন দেখবেন যে হ্যাঁ ফ্যাটটা বার্ন হওয়া শুরু হয়েছে পায়ের থাইয়ের, তখন কিভাবে আমরা টোন করব, শেপটা করব সেটা দেখাবে আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে শম্পা। ওকে, শম্পা ডান পায়ে অ্যান্ড হোল্ড অ্যান্ড 1 and 2 and 3 and 4 and down, অন্য পায়ে and 1 2 3 4 and down। দেখতে মনে হচ্ছে যে এটা সহজ, আসলে যখন একটা পায়ে দাঁড়িয়ে থাকছেন উনি তখন ব্যালেন্সের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর যখন কিক করছেন তখন কিন্তু আমরা দেখছি যে কিকটা অত স্পিডে হচ্ছে না, ধরে রাখছেন মানে টোনিংয়ের জন্য। যখন এই লেগসটা ধরে রাখছেন তখন কিন্তু ফ্যাটটা বার্ন হওয়ার পাশাপাশি যেটা হচ্ছে যে শেপটা চলে আসছে। এখন খুব অল্প সময়ে যারা চান যে খুব দ্রুত শেপিংও চাচ্ছেন কিন্তু এবং বার্নিংও চাচ্ছেন, সেটা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদেরকে এবার দেখাবে লিও। ওকে লিও অ্যান্ড ডান পা দিয়ে শুরু, গো অ্যান্ড চেঞ্জ অ্যান্ড ডাউন। সো আমরা দেখছি যে হ্যাঁ এখানটায় ও যেটা করেছে যে কিকটা করছে ব্যালেন্সও আছে কিন্তু ফাস্টার পেসে করছে এবং চেঞ্জের সময় জাম্প করে করছে তখন ক্যালোরিটা আর একটু বেশি বার্ন হচ্ছে। এর থেকে কিন্তু আরেকটা দুটো লেভেল আমরা করতে পারি, আরও কিছু লেভেলে বার্ন হচ্ছে যার একটু চ্যালেঞ্জিং ওয়েতে করতে গেলে তখন কিভাবে করতে হবে। ওকে লিও দেখাও অ্যান্ড গো, 5 6 7 8 অ্যান্ড ডান। মানে কিকটাই করছে কিন্তু কোনো এখানে কোনো স্টপ হচ্ছে না এবং অ্যাট দ্য সেম টাইম যতটুকু করে পারে সেরকম করে করছে। ফাইন। তো আমরা দর্শকদের সুবিধার জন্য যেটা করব যে আমরা আরেকবার প্রতিটা মুভি দেখব যেন দর্শকরা বুঝতে পারেন যে ওনারা কোন লেভেল থেকে শুরু করবেন। ওকে অ্যান্ড 1 ওকে অ্যান্ড 2 আর যাদের হাঁটুতে ব্যথা আছে তারা যেটা খেয়াল করবেন যে একদম আস্তে শুরু করবেন এবং জাম্পটা বুঝে শুনে করতে হবে। আমি বলবো প্রথম দিকে অ্যাভয়েড করাই ভালো, যখন বুঝতে পারবেন যে না হাঁটু ব্যথাটা কমে এসছে বা ডক্টরের সাজেশন নিয়ে তবে জাম্প মুভে যাবেন, এর আগে বেসিক মুভগুলোই করবেন। প্রিয় দর্শক, মধু আমাদের সবারই খুব প্রিয় একটি খাদ্য। মধুর পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেব একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রিয় দর্শক, প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে পরিচিত মধু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আমরা সকলেই কিন্তু এখন সাদা চিনি বা চিনিকে অ্যাভয়েড করতে বলি, সুতরাং এই চিনির বিকল্প হিসেবে মধুর কিন্তু কোনো জুড়ি নেই। এটাকে বলা হয় প্রাকৃতিক এনার্জি বুস্টার এই জন্য কারণ মধু খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। মধুর রয়েছে অনেক গুণ, বিশেষ করে মধুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে। ফলে আপনার শরীর অনেক রোগ থেকেই কিন্তু প্রতিরোধের মতো ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়। মধুর যে গুণ রয়েছে তা অনেকেই বলে যেটা ওষুধের মতো আমাদের শরীরে কাজ করে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং তাদের সকালে যদি দুধের সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় বা তাদের খাবারে মধু অ্যাড করা যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেকক্ষণ এনার্জেটিক থাকে এবং তাদের পড়াশোনার যে মনোযোগ সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। শুধু তাই নয়, যারা ওজন কমাতে চান তারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু ও লেবু মিক্স করে খান তাহলে সহসাই কিন্তু আপনার মেটাবলিজম বা বিপাককে বাড়িয়ে ওজন কমাতে সক্ষম হবে। চিনির বিকল্প হিসেবে এই মধুর জুড়ি এই জন্যই নেই যে মধুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক চিনির থেকে অনেক কম, যা শরীরে চিনির তুলনায় একটু ধীরে সুগার লেভেলকে বাড়ায়। সুতরাং যারা চান যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে তাদের জন্য কিন্তু এখন থেকে চিনির পরিবর্তে মধু খাওয়া
অবশ্যই উচিত। দর্শক, মধুতে এনার্জি ছাড়াও আরও বেশ কিছু পুষ্টি উপাদান চলে আসে। দেখা গেছে 100 গ্রাম মধুতে সাধারণত 304 কিলো ক্যালোরি পাওয়া যায়। এছাড়া সামান্য পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এই মধু থেকে পাওয়া যায়। তাই যারা এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু মাসেল গ্রোথের জন্য মধু অনেক বেশি উপকারী। বিশেষ করে মধুর আরেকটি গুণ হচ্ছে আমাদের শরীরে ঠান্ডা কাশিকে প্রতিরোধ করতে মধু সাহায্য করে। আপনারা যদি প্রতিদিন চায়ের সাথে চিনির পরিবর্তে লেবু চায়ের সাথে একটু করে মধু খান, তাহলে গরম বা ঠান্ডার যে প্রভাবে ঠান্ডা কাশি লাগে সেটা কিন্তু সহসাই প্রতিরোধ করা সম্ভব। পৃথিবীতে মধু বিভিন্ন ফর্মে পাওয়া যায়। দেখা গেছে ক্রিমি মধু আছে, ড্রাই মধু আছে, পাস্তুরাইজড মধু আছে এবং অনেক সময় র মধুও কিন্তু পৃথিবীর অনেক যে জায়গাতে পাওয়া যায়। পাস্তুরাইজ মধু আমাদের দেশে অনেক দিন সংরক্ষণ করা সম্ভব এবং তাতে জীবাণু সাধারণত মুক্ত থাকে। তবে অবশ্যই ছোট বাচ্চারা অনেকেই দেখা যায় জন্মের পর তাদেরকে মধু খেতে দেওয়া হয়, এটা কোনোভাবেই করা যাবে না। যদিও মধুর অনেক গুণ এবং মধু অনেক স্বাস্থ্যকর, কিন্তু 1 বছরের নিচের বাচ্চাকে কখনোই আপনি খাবারে মধু সংযোজন করবেন না। এছাড়া ডায়াবেটিক পেশেন্ট ছাড়া মোটামুটি সব মানুষরাই যারা শারীরিকভাবে সুস্থ বা যাদের যে কোনো হেলথের প্রবলেম আছে তারা কিন্তু সারাদিনে 1 থেকে 2 চা চামচ মধু খেতে পারবেন। শুধু ডায়াবেটিক রোগীদেরকে এই জন্য মানা করা হয় যেহেতু তাদের ব্লাডে ইনসুলিনের অ্যাক্টিভিটিস কম এবং তারা হয়তো মধু খাওয়ার পর সেই সুগারটাকে কন্ট্রোল করতে পারবে না। এছাড়া ক্যান্সারের পেশেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রুট জুসের সাথে যখন তাদের অনেক এনার্জির দরকার হয় তখন মধুকে ব্যবহার করা হয়। এছাড়া যেসব পেশেন্টদের অনেক বেশি ক্যালোরির দরকার, যেমন প্রেগনেন্ট মায়েদের অনেক বেশি ক্যালোরির দরকার, বাচ্চাদের অনেক ইনস্ট্যান্ট এনার্জির দরকার, তাদের জন্য কিন্তু মধুর কোনো জুড়ি নেই। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। একটানা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করবেন না, মাঝে মধ্যে উঠে পড়ুন, একটু হাঁটাহাঁটি করে আবার বসুন। কোমরে ও ঘাড়ে ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: বিশেষ প্রয়োজন ছাড়া, কাজ ছাড়া অপ্রয়োজনীয় রোদ গরমটা এড়ায় চলতে হবে, যতটুকু পারা যায় এড়িয়ে চলতে হবে। যার যতটুকু সঙ্গতি আছে, ধরুন যার এসি আছে সে এসি রুমে ঠান্ডায় থাকবেন, যার সেটা নাই, পাখা আছে ইলেকট্রিক পাখা, সেটি ব্যবহার করুন। যার সেটিও নাই, হাতের তাল পাখা ব্যবহার করুন। যার সেটিও নাই, ঘরটি একটু আলো বাতাস মুক্ত বা পরিবেশটি একটু আলো বাতাস মুক্ত রাখুন যাতে খোলা বাতাস আসে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।